নিজের রক্ত নিজের সন্তান যখন বিশ্বাসঘাতকতা করে তখন বাবার ঠাঁই হয় রাস্তায়। আদালতের বাইরে ছেঁড়া পোশাকে বসে থাকা এই বৃদ্ধকে সবাই ভিখারি ভেবেছিল, কিন্তু জজ সাহেব যখন তাকে দেখে নিজের চেয়ার ছেড়ে সম্মান জানিয়ে উঠে দাঁড়ালেন, তখন উপস্থিত সবার চোখ কপালে। কে এই ব্যক্তি যার সামনে খোদ আইনও মাথা নত করল? এই রহস্যময় ঘটনা আর লোমহর্ষক সত্যটি জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটা আপনার কল্পনাকেও হার মানাবে। কল্পনানগর নামক সেই প্রাচীন শহরটি, যেখানে লোকেরা বিশ্বাস করে যে ন্যায়ের দ্বার সবসময় খোলা থাকে। সকালের আলো যখন ছড়িয়ে পড়ে, তখন শুধু ধর্মস্থানের ঘণ্টার ধ্বনি নয়, বরং আদালতের চারপাশে টাইপিং মেশিনের ক্লিক ক্লিক শব্দ এবং আইনজীবীদের কালো পোশাকের ফরফরানি মিলিয়ে একটা অনন্য ছন্দ তৈরি হয়। তারিখটা ছিল 15ই অক্টোবর 2024। শরতের হালকা ঠান্ডা বাতাসে মিশে যাচ্ছিল শহরের ব্যস্ততা। রাজপথ সেতুর কাছাকাছি অবস্থিত জেলা আদালতের চত্বরে দৈনন্দিন জীবনের গতি বাড়তে শুরু করেছিল। চায়ের দোকানগুলোতে মাটির কাপ থেকে উঠছিল ধোঁয়া, আর মক্কেনদের মুখে মিশে যাচ্ছিল আশার সাথে হতাশার ছায়া। এই জমজমাট পরিবেশের মধ্যে প্রধান ফটকের পাশে অবস্থিত একটা ছোট দেবস্থানের সিঁড়ির কোণায় ছিল একটা অদ্ভুত নীরবতা। সেখানে এক বয়স্ক লোক বসে থাকত। তার গায়ে ছিল একটা জীর্ণ পুরুষের জামা, যার আসল ছায়া সময়ের ধুলোয় লুপ্ত হয়ে গিয়েছে। তার লুঙ্গি জায়গায় জায়গায় ছেঁড়া, আর খালি পায়ে ছিল ফাটা চামড়া। চুলগুলো জট পাকানো, দাড়ি অগোছালো। মনে হতো যেন কতকাল কেউ তার যত্ন নেয়নি। তার সামনে রাখা ছিল একটা অ্যালুমিনিয়ামের চ্যাপ্টা বাটি, যাতে সাধারণত শুকিয়ে যাওয়া পাতা বা কয়েকটা পয়সা পড়ে থাকত। যারা সেখান দিয়ে যাতায়াত করত, তারা তাকে চোখে পড়লেও সত্যিকারের দৃষ্টি দিত না। তরুণ আইনজীবীরা তাকে দাদু বলে সম্বোধন করত, আর পুরনো কর্মচারীরা তাকে মানসিকভাবে অসুস্থ ভেবে তাচ্ছিল্যের চাহনি দিয়ে এড়িয়ে যেত। নিরাপত্তাকর্মীরাও তাকে সরাত না, কারণ সে কখনো কারো কাছে হাত পাতত না বা কাউকে উত্ত্যক্ত করত না। সে শুধু সেখানে অস্তিত্ব বজায় রাখত, যেন আদালতের একটা পুরনো ভাঙা আসবাব। কিন্তু যদি কেউ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করত, তাহলে লক্ষ্য করত যে তার চোখে ছিল না কোনো দানের আকুতি। তার দৃষ্টি প্রতিদিন সকাল 10টায় আসা বিচারকদের গাড়ি এবং আইনজীবীদের দলকে এমনভাবে অনুসরণ করত, যেন কোনো মূল্যবান পাথরের বিশুদ্ধতা যাচাই করা হচ্ছে। সে প্রত্যেক মুখাবয়বকে বিশ্লেষণ করত, প্রত্যেক নথিকে আসা যাওয়ায় নজর রাখত। ঘড়িতে দুপুর 12টা বাজতে না বাজতেই আদালত কক্ষ নম্বর 5-এ বিচার কার্য চরমে পৌঁছেছিল। এটি ছিল অতিরিক্ত জেলা বিচারক অশোক কুমারের আদালত। অশোক কুমার তার কড়া স্বভাব এবং দেশীয় শাস্তি আইনের গভীর জ্ঞানের জন্য সমগ্র অঞ্চলে পরিচিত ছিলেন। লোকেরা বলত যে তার সামনে মিথ্যা বলা নিজের গলায় ছুরি চালানোর সমান। সেদিনের মামলাটি ছিল শহরের সবচেয়ে আলোচিত উন্নয়ন প্রকল্পের দুর্নীতি। এতে কয়েক কোটি টাকার লেনদেনে জড়িত ছিল কয়েকজন প্রভাবশালী নির্মাতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আদালত ভর্তি হয়ে গিয়েছিল দর্শকদের দ্বারা। শীতাতপ নিয়ন্ত্রকের হালকা গুঞ্জনের মধ্যে আইনজীবীদের যুক্তিতর্ক চলছিল। প্রতিরক্ষাপক্ষের প্রতিনিধি তার যুক্তিগুলো উপস্থাপন করছিল এবং বাতাসে ছিল তীব্র উত্তেজনা। বিচারক অশোক কুমার নথিপত্রে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি একটা অস্বস্তি অনুভব করলেন এবং তার দৃষ্টি সরিয়ে নিলেন নথি থেকে, ডান দিকের জানালায়। আদালত কক্ষ নম্বর 5-এর সেই জানালা সরাসরি খুলে যেত সেই দেবস্থানের কোণায়, যেখানে সেই বয়স্ক ভিক্ষুক বসে থাকত। বিচারক দেখলেন যে বাইরে কিছু অস্থিরতা চলছে। দুটো রাস্তার কুকুর পরস্পরের সাথে ঝগড়া করছে এবং সেই বয়স্কের কাছে রাখা খাবারের ছোট্ট প্যাকেটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টায়। সাধারণত এমন অবস্থায় যে কোনো ভিক্ষুক তার ছড়ি তুলে নিয়ে কুকুরদের আঘাত করত বা চেঁচিয়ে তাড়াত, তার খাদ্য রক্ষা করার জন্য লড়াই করত। কিন্তু সেই বয়স্ক তা করল না। বিচারক অশোক কুমার দেখলেন যে তিনি খুব নির্বিকারভাবে তার অবশিষ্ট খাবার তুলে নিলেন। তিনি তার নিজের দিকে না টেনে আস্তে আস্তে কুকুরদের সামনে ঠেলে দিলেন। কুকুরগুলো শান্ত হয়ে গেল এবং খেতে শুরু করল। তারপর যা তিনি করলেন তা বিচারকের দৃষ্টিকে আটকে দিল। তিনি তার নোংরা লুঙ্গি ঠিকঠাক করলেন, তার পিঠকে পুরোপুরি সোজা রাখলেন এবং আবার সেই ভঙ্গিমায় বসে পড়লেন। কোমর একদম খাড়া, ঘাড় উঁচু, চোখ সামনের দিকে এবং 2 হাত হাঁটুর ওপর। এই বসার স্টাইল দীর্ঘকাল চেয়ারে বসে যুক্তির জগৎকে নিয়ন্ত্রণ করেছেন, যিনি ঘণ্টার পর ঘণ্টা আদালতি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। একটা ভিক্ষুক ক্ষুধা নিবারণের জন্য যুদ্ধ করে, দান করে না,
এবং এমন নিয়মানুবর্তিতায় বাসে না। বিচারকের মন চিন্তায় পড়ল। অকস্মাৎ অশোক কুমার টেবিলে হাত রাখলেন। আইনজীবী তার যুক্তিতর্কের মাঝপথে থেমে গেল। সম্পূর্ণ আদালত কক্ষ বিচারকের পরবর্তী কথার প্রতীক্ষায়। তিনি তার সহকারীর দিকে ইঙ্গিত করলেন। শোনো। বিচারকের গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত হল। সহকারী তৎক্ষণাৎ উত্তর দিল, হ্যাঁ স্যার। বিচারক বলল, বাইরে দেবস্থানের সিঁড়ির কাছে যে প্রবীণ ব্যক্তি বসে আছেন তাকে সম্মানের সাথে ভেতরে আনো। এই কথা শুনে সম্পূর্ণ আদালত কক্ষে একটা বিস্ময়কর নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিত আইনজীবীরা পরস্পরের দিকে তাকাতে লাগল। সরকারি প্রতিনিধি প্রতিরক্ষা পক্ষের দিকে চাইল, যেন নিশ্চিত করছে যে তারা ঠিক শুনেছে কিনা। যে সাংবাদিকরা ভেতরে ছিল তারা তাদের কলম এবং খাতা নিয়ে সজাগ হয়ে উঠল। এই গুরুত্বপূর্ণ মামলার মাঝে একটা ভিক্ষুককে বিচারক কেন ডাকছেন? দুজন নিরাপত্তাকর্মী বাইরে গেল। তারা প্রবীণের কাছে পৌঁছে তাকে ধাক্কা দিয়ে বলল, এই দাদু ওঠো, স্যার তোমাকে ডেকেছেন। প্রবীণ তার ঝাপসা চোখ দিয়ে নিরাপত্তাকর্মীকে দেখল। তিনি কোনো জিজ্ঞাসা করলেন না, কেন বা কিসের জন্য বলে না জিজ্ঞেস করলেন। তিনি শুধু তার ছড়ি তুলে নিলেন এবং কাঁপা পায়ে দাঁড়ালেন। তার চলার মধ্যে ছিল একটা অদ্ভুত ছন্দ, ধীর গতি কিন্তু স্থির। 4 পা এগোতে তার অনেক সময় লাগল, কিন্তু তার মাথা ঝুঁকল না। যখন তিনি আদালত কক্ষে প্রবেশ করলেন তখন সেখানের জীবাণুনাশকের গন্ধ এবং পুরনো কাগজের সুবাস তাকে অভ্যর্থনা করল। ছেঁড়া পোশাক, খালি পা এবং ধুলো মাখা মুখ। কিন্তু যেই মুহূর্তে তিনি অভিযোগের বেঞ্চ এবং বিচারকের উঁচু আসন দেখলেন, তার চোখের উজ্জ্বলতা বদলে গেল। তিনি দরজায় থেমে গিয়ে প্রায় অভ্যাসবশত বিচারকের আসনকে প্রণাম করলেন, ঠিক যেমন একটা অভিজ্ঞ আইনজীবী আদালতে ঢোকার সময় করে। বিচারক অশোক কুমার তাকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছিলেন। তার হাঁটা চলায় ছিল একটা মহিমা যা তার দারিদ্র্যতেও আড়াল হয়নি। আপনি প্রত্যহ এখানে অবস্থান করেন? বিচারক জিজ্ঞাসা করলেন। প্রবীণ মাথা তুলল। তার কণ্ঠ ছিল ভাঙা, মনে হলো যেন দীর্ঘদিন কারো সাথে বিস্তারিত কথোপকথন হয়নি। হ্যাঁ মাই লর্ড। এই শব্দগুলো তিনি এত স্বাভাবিকতা এবং আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করলেন যেন গতকালই কোনো মামলার বিতর্ক থেকে বেরিয়ে এসেছেন। একটা সাধারণ ভিক্ষুক স্যার বা বড়বাবু বলে, কিন্তু মাই লর্ডের উচ্চারণ এবং টোন বলে দিচ্ছিল যে এই শব্দ তার জিভে অভ্যস্ত। বিচারক অশোক কুমার তার আসন থেকে উঠে দাঁড়ালেন। এটি নিয়মের বিরুদ্ধে ছিল, কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। একটা অদৃশ্য আকর্ষণ তাকে সেই প্রবীণের দিকে টানছিল। আপনার পরিচয় কি? বিচারক জানতে চাইলেন। প্রবীণ এক মুহূর্তের জন্য চোখ বুজলেন। তার মুখে বেদনার একটা ঢেউ খেলে গেল। তারপর তিনি তার জরাজীর্ণ জ্যাকেটের ভেতরের পকেটে হাত ঢোকালেন। তার হাত কাঁপছিল। তিনি একটা প্লাস্টিকের প্যাকেট বের করলেন, যা জায়গায় জায়গায় ছেঁড়া এবং নোংরা। তার থেকে তিনি একটা জীর্ণ পরিচয়পত্র এবং একটা হলদেটে পুরনো কাগজ বের করলেন। তিনি সেই কাগজ সহকারীকে না দিয়ে সরাসরি বিচারকের দিকে এগিয়ে দিলেন। সহকারী নিয়ে বিচারকের হাতে তুলে দিল। বিচারক যেই সেই কার্ডে চোখ রাখলেন, তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এটি ছিল উত্তরাঞ্চল বার অ্যাসোসিয়েশনের পরিচয়পত্র। জারির তারিখ ছিল 1985। নাম লেখা ছিল অ্যাডভোকেট রমেশ প্রসাদ, এবং সাথে ছিল একটা পুরনো খবরের কাটিং, যাতে শিরোনাম ছিল যে বিখ্যাত আইনজীবী রমেশ প্রসাদ দরিদ্র শ্রমিককে দিয়েছেন অভূতপূর্ব বিজয়। বিচারক অশোক কুমার স্তম্ভিত হয়ে গেলেন। তিনি সেই কার্ড দেখলেন। তারপর সেই প্রবীণকে বললেন, সিনিয়র অ্যাডভোকেট রমেশ প্রসাদ, সিভিল বারের প্রাক্তন সভাপতি? অশোক কুমারের কণ্ঠে ছিল অবিশ্বাস। এই নাম তিনি তার আইনজীবী জীবনের প্রারম্ভিক দিনগুলোতে বহুবার শুনেছিলেন। তিনি ছিলেন একটা কিংবদন্তি। রমেশ প্রসাদ তার চোখ নামিয়ে নিলেন। তিনি এখন অস্তিত্বহীন। মাই লর্ড, এখন যা আপনার সামনে দাঁড়িয়ে সেটি শুধু একটা দোষীর বাবা। আদালত কক্ষে উপস্থিত বয়োজ্যেষ্ঠ আইনজীবীরা, যারা এতক্ষণ নীরব ছিল, তারা তাদের আসন থেকে উঠে দাঁড়াল। তাদের মধ্যে একটা প্রবীণ আইনজীবী শ্রীধর লাল এগিয়ে এসে তার চশমা মিলিয়ে বললেন, রমেশ দাদা, এটা কি তুমি? আমরা তো ধরে নিয়েছিলাম যে তুমি। রমেশ প্রসাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি বিচারকের দিকে তাকিয়ে বললেন, মাই লর্ড, কি আমাকে কয়েক মিনিট বসার সুযোগ দেবেন? আমার পা এখন যুক্তির ওজন সহ্য করতে পারে না।
বিচারক তৎক্ষণাৎ আসনের ব্যবস্থা করলেন। দয়া করে বসুন। পানি আনানো হল। আদালতের নিস্তব্ধতা এখন সহমর্মিতায় রূপান্তরিত হয়েছে। তারপর যে কাহিনী উন্মোচিত হল তার সেখানকার প্রত্যেক কঠিন হৃদয়ের মানুষকে গলিয়ে দিল। রমেশ প্রসাদ তার কাঁপা কণ্ঠে শুরু করলেন। 2012 পর্যন্ত আমি এই আদালতের অংশ ছিলাম। আমার একটা ছেলে ছিল সুরজ। আমি তাকে আমার জীবনের সমস্ত উপার্জন খরচ করে শিক্ষিত করেছি। তাকে ব্যবসা প্রশাসনের ডিগ্রি করিয়েছি। সে ভূমি উন্নয়নের ব্যবসায় নেমেছে। আমার খ্যাতি এবং সম্মানের সুবাদে সে নগর গ্রিন রেসিডেন্সি প্রকল্প চালু করেছে। সে দ্রুত সম্পদ অর্জন করতে চাইত। সে প্রকল্পের নামে অসংখ্য লোকের কাছ থেকে অগ্রিম অর্থ সংগ্রহ করেছে। কিন্তু যে ভূমিতে সে নির্মাণ করছিল সেটি ছিল বিতর্কিত। রমেশ প্রসাদ এক মুহূর্ত থামলেন। পানি খেয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন। যখন পরিস্থিতি জটিল হয়ে উঠল এবং তদন্ত শুরু হল, তখন সুরজ ফাঁসতে শুরু করল। সে একটা চালাকি করেছিল। কোম্পানির সমস্ত আইনি কাগজপত্র এবং অধিকারপত্র সে আমার নামে তৈরি করে রেখেছিল। তার যুক্তি ছিল যে তার ক্রেডিট রেকর্ড খারাপ, আর আমার নাম বাজারে প্রতিষ্ঠিত, তাই আমার নামে কাজ সহজ হবে। আমি আমার ছেলেকে বিশ্বাস করতাম, তাই কখনো কাগজপত্র যাচাই করিনি। সেই অন্ধকার রাত্রির স্মৃতিতে রমেশ প্রসাদের কণ্ঠ ভারী হয়ে উঠল। সেই রাতে সুরজ আমার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। সে বলল, বাবা, আমাকে কারাগারে যাওয়ার ভয় হচ্ছে। আমার সদ্য বিবাহ হয়েছে। আমার পেশা নষ্ট হয়ে যাবে। আপনি বয়স্ক, আইন আপনার প্রতি নমনীয় হবে। আমি শপথ করছি, আমি সবকিছু সামলে নেব। শুধু এবার এই অভিযোগ নিজের ওপর নিন। আমি বাইরে থেকে সবকিছু ঠিক করে আপনাকে শীঘ্রই জামিনে মুক্ত করব। আমি একটা আইনজীবী ছিলাম, মাই লর্ড। আমি জানতাম যে দেশীয় শাস্তি আইনের ধারা 420 অর্থাৎ প্রতারণা এবং ধারা 406 অর্থাৎ বিশ্বাসঘাতকতায় আমাকে কী ধরনের শাস্তি হতে পারে। আমি জানতাম যে আমার পেশা শেষ হয়ে যাবে, কিন্তু সেই মুহূর্তে আমি আইনজীবী নয়, একটা অসহায় পিতা হয়ে গেলাম। সন্তানের মায়ায় আমার বিবেক অন্ধ হয়ে গেল। আমি ভাবলাম যে আমার জীবন তো এখন নিম্নমুখী, ছেলের ভবিষ্যৎ রক্ষা পাবে। আমি আদালতে স্বীকারোক্তি দিলাম যে সমস্ত দোষ আমার। ছেলেকে রক্ষা করার জন্য আমি আমার পেশা, আমার মর্যাদা, আমার কালো পোশাক সবকিছু ত্যাগ করলাম। রমেশ প্রসাদকে 7 বছরের কারাদণ্ড হল। তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হলো। তার সমস্ত সম্পত্তি জব্দ করা হলো, যাতে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া যায়। কিন্তু প্রকৃত শাস্তি কারাগার নয়, মাই লর্ড। রমেশ প্রসাদের চোখ থেকে জল এখন তার দাড়িতে মিশে যাচ্ছিল। শাস্তি ছিল সেটা যা আমাকে মুক্তির পর মিলল। যখন আমি 2019-এ কারাগার থেকে বেরোলাম, তখন আমাকে নিতে কেউ আসেনি। আমি যথাসাধ্য আমার বাড়িতে পৌঁছলাম। দেখলাম সেখানে তালা ঝুলছে এবং অন্য কারো নাম লেখা। প্রতিবেশীরা জানালো যে সুরজ সবকিছু বিক্রি করে তার স্ত্রীর সাথে সিঙ্গাপুরে চলে গিয়েছে। আমি তাকে যোগাযোগ করার চেষ্টা করলাম। যোগাযোগের মাধ্যম বন্ধ ছিল। আমি নিজের দোরগোড়ায় অচেনা হয়ে গেলাম। আমার বাসস্থান, আমার গ্রন্থসমূহ, আমার গৌরব সবকিছু আমার সন্তান নিয়ে নিয়েছে। গত 8 বছর ধরে আমি এই আদালতের বাইরে অবস্থান করছি, সেই দেবস্থানের কাছে, এই প্রত্যাশায় নয় যে আমার সন্তান ফিরবে, বরং এই প্রত্যাশায় যে হয়তো আইন তার ত্রুটি সংশোধন করবে অথবা মৃত্যু আমাকে মুক্তি দেবে। আমি প্রত্যেক দিন আইনজীবীদের যাতায়াত দেখি এবং আমার যৌবনের স্মৃতি আহ্বান করি। সম্পূর্ণ আদালত কক্ষ ছিল নিঃশব্দ, একদম নীরবতা। অনেকের চোখে ছিল জল, বিচারকের চোখও ছিল ভিজে। তিনি তার নোটবুক বন্ধ করলেন এবং একটা গভীর নিঃশ্বাস নিলেন। অ্যাডভোকেট রমেশ প্রসাদ। বিচারক অশোক কুমার বললেন, আইন অন্ধ হয় বলে শুনেছি, কিন্তু আজ দেখলাম যে কখনো আমরা মানুষরাও অন্ধ হয়ে যাই। আপনি পিতৃত্বের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আপনার সন্তান মানসিকতার ধ্বংস করেছে। আপনি আইনকে শ্রদ্ধা করেছেন, কিন্তু আইন আপনার সাথে ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছে। বিচারক অশোক কুমার তৎক্ষণাৎ শাস্তি প্রক্রিয়া আইনের ধারা 319-এর অধীনে অতিরিক্ত অভিযুক্তকে ডেকে পাঠানোর অধিকার এবং তার স্বাধিকার ব্যবহার করে সেই পুরনো মামলা পুনরায় খোলার নির্দেশ দিলেন। আমি অশোক কুমার, জেলা বিচারক, আজ ঘোষণা করছি যে এই মামলার পুনরায় নিরপেক্ষ অনুসন্ধান হোক। কল্পনা নগরের প্রধান নিরাপত্তা অধিকারীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি অবিলম্বে একটা বিশেষ অনুসন্ধান দল গঠন করুন। দরকার পড়লে আন্তর্জাতিক সহায়তা নিয়ে ভগড়া সুরজ প্রসাদকে, যদি সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে, খুঁজে নিয়ে এসে আটক করুন।
এর সাথে বিচারক বার অ্যাসোসিয়েশনের নেতাকে অনুরোধ করলেন, রমেশ প্রসাদ আর ভিক্ষুক নন, তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ সহকর্মী। তার পুনর্বিনাশ বার অ্যাসোসিয়েশনের নৈতিক দায়। যতক্ষণ তার বাসস্থান ফিরে না পান এবং তার অধিকার না পান, তিনি বারের অতিথিশালায় থাকবেন। তার সমস্ত ব্যয় বার অ্যাসোসিয়েশন বহন করবে। সেখানকার প্রত্যেক আইনজীবী টেবিলে আঘাত করে এই সিদ্ধান্তকে স্বাগত জানাল। যারা গতকাল পর্যন্ত তাকে উন্মাদ ভাবত, তারা এখন তাদের আসন থেকে উঠে তার কাছে এসে তার পা স্পর্শ করছে। রমেশ প্রসাদ হাত জোড় করে সকলের শুভেচ্ছা গ্রহণ করলেন। এই সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ল। পরের দিনের সংবাদপত্রে এই কাহিনী প্রধান স্থানে প্রকাশিত হল। শিরোনাম ছিল, পিতা হয়ে আড়াল, সন্তান প্রমাণিত অকৃতজ্ঞ, বিচারক করলেন ন্যায়ের পুনরুদ্ধার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন শুরু হল। প্রশাসনের ওপর চাপ বাড়ল। নিরাপত্তা সেনা অভূতপূর্ব গতিতে কাজ করল। বিশেষ অনুসন্ধান দল পুরনো নথিগুলো খুঁজে বের করল। ডিজিটাল বিভাগের সহায়তা নেওয়া হল। জানা গেল যে সুরজ সিঙ্গাপুরে নয়, বরং নাম পরিবর্তন করে আবুধাবিতে বস করছে। সেখানে সে একটা নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি করে এবং বিলাসবহুল জীবনযাপন করছে। ভারতীয় প্রতিনিধিত্ব এবং প্রত্যার্পণ চুক্তির অধীনে আইনি পদক্ষেপ শুরু হল। কূটনৈতিক চাপ এবং সুনিশ্চিত প্রমাণের ভিত্তিতে 4 মাসের মধ্যে সুরজকে ধরিয়ে ভারতে নিয়ে আসা হল। তারিখ ছিল 20 ফেব্রুয়ারি 2025। একই আদালত, কক্ষ নম্বর 5, একই বিচারক অশোক কুমার। কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ বদলে গিয়েছে। রমেশ প্রসাদ এখন জীর্ণ পোশাকে নয়, তিনি একটা পরিষ্কার কালো পোশাক এবং সাদা কলার পরেছিলেন। বার অ্যাসোসিয়েশন সম্মানের সাথে তার অনুমতিপত্র নবায়ন করেছে। তার মুখে এখন অসহায়তা নয়, বরং একটা গভীর নির্মলতা। অভিযোগের বেঞ্চে তার সন্তান সুরজ দাঁড়িয়েছিল। সে এখন সেই ধনাঢ্য মনে হচ্ছিল না। হাতকড়ায় বাঁধা, মাথা নত করে সে তার পিতার সাথে চোখ মেলাতে পারছিল না। বিচারক সুরজকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রতিরক্ষায় কিছু বলার আছে? সুরজ নীরব রইল। তার কাছে বলার মতো কিচ্ছু ছিল না। সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে। পুরনো নথিতে লুকানো তার প্রকৃত স্বাক্ষর, অর্থ লেনদেনের রেকর্ড এবং পিতার নামে করা প্রতারণার সাক্ষ্য এখন উন্মোচিত। সরকারি প্রতিনিধি প্রমাণ করেছে যে প্রকৃত মূল চালক সুরজই ছিল এবং সে তার পিতার বিশ্বাসের অপরাধীও লঙ্ঘন করেছে। বিচারক অশোক কুমার তার রায় ঘোষণা শুরু করলেন। আদালতে ছিল নীরবতা। অভিযুক্ত সুরজ প্রসাদকে দেশীয় শাস্তি আইনের ধারা 420 অর্থাৎ প্রতারণা, ধারা 467 অর্থাৎ গুরুত্বপূর্ণ নিরাপত্তা জালিয়াতি এবং পিতামাতা ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষা ও কল্যাণ আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়। কারণ সে শুধু সাধারণ লোকদের সাথে ছলনা করেনি, বরং বিচার প্রক্রিয়াকে উপহাস করেছে এবং তার পিতার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই আদালত তাকে 12 বছরের কঠিন কারাবাসের শাস্তি ঘোষণা করে। এছাড়া পিতার বিকৃত পৈতৃক সম্পত্তিকে অবৈধ ঘোষিত করে তাকে পুনরায় রমেশ প্রসাদের নামে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। অতিরিক্তভাবে সুরজের সঞ্চিত সম্পদ থেকে পিতাকে মানসিক যন্ত্রণার জন্য 60 লক্ষ টাকার ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া হয়। রায়ের পর যখন নিরাপত্তা বাহিনী সুরজকে নিয়ে যাচ্ছিল, সে এক মুহূর্ত থামল। সে তার পিতার দিকে চাইল। হয়তো তার প্রত্যাশা ছিল যে তার পিতা, যিনি একবার তার জন্য কারাবাস সহ্য করেছেন, আজ আবার নরম হয়ে যাবেন। হয়তো সে ক্ষমা যাচনা করতে চাইত। রমেশ প্রসাদ তার চোখে তাকালেন। সেখানে ছিল না কোনো ক্রোধ, শুধু একটা গভীর শূন্যতা। তিনি আস্তে কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন, আমি একটা মক্কেলকে ক্ষমা করেছিলাম, কিন্তু সন্তানকে ক্ষমা করতে পারব না যে পিতার আত্মাকে হত্যা করেছে। আজ আমি মুক্ত হয়েছি এবং তুমি তোমার কর্মের বন্দী। সুরজকে নিয়ে যাওয়া হল। আদালত কক্ষ করতালির শব্দে মুখরিত হয়ে উঠল। সন্ধ্যা নামতে শুরু করেছে। রমেশ প্রসাদ আদালত থেকে বেরিয়ে সরাসরি সেই দেবস্থানের কাছে গেলেন। সেখানে পৌঁছে তিনি প্রণাম করলেন। আজ তার বাটি সেখানে ছিল না। আজ সেখানে আইনজীবী এবং আইনের শিক্ষার্থীদের ভিড়, যারা তার থেকে শুভাশীর্বাদ নিতে এসেছে। সেই স্থান যেখানে তিনি ভিক্ষুকের মতো বসে থাকতেন, এখন হয়ে উঠেছে একটা পবিত্র জায়গা।
বিচারক অশোক কুমার আদালত থেকে বেরিয়ে তার যানের দিকে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে রমেশ প্রসাদ দেবস্থানের সিঁড়িতে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছেন। বিচারক তার কাছে গেলেন। রমেশ প্রসাদ তাকে দেখে হাত জোর করলেন। মাই লর্ড, আপনি আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। বিচারক অশোক কুমার হেসে রমেশ প্রসাদের হাত ধরলেন। না, আপনি আমাদের শিক্ষা দিয়েছেন যে ন্যায় শুধু আসনে বসে নয়, কখনো কখনো আদালতের সিঁড়িতে বসে তপস্যার মতো সাধনা করা হয়। আজ আদালত কক্ষ নম্বর 5-এর মর্যাদা আপনার জন্য বেড়েছে। কল্পনানগরের বাতাসে আজও লোকেরা এই কাহিনী আলোচনা করে। রাজমহল এলাকায় রমেশ প্রসাদের পৈতৃক বাসভবন আবার সজীব হয়ে উঠেছে। তিনি তার আইনজীবী জীবন পুনরায় শুরু করেছেন, কিন্তু অর্থের জন্য নয়। এখন তিনি সেই অসহায় পিতামাতাদের মামলা বিনামূল্যে লড়েন, যাদের সন্তানরা তাদের পরিত্যাগ করেছে। এই কাহিনী শুধু একটা আইনজীবী এবং একটা বিচারকের নয়, এটি একটা সতর্কবাণী এবং একটা পাঠও। সতর্কবাণী এটি যে অপরাধ যতই ধূর্ততার সাথে করা হোক না কেন, তার পরিণাম অবশ্যম্ভাবী। এবং পাঠ এটি যে জীবনে আপনি অবস্থান, খ্যাতি এবং ধন সবকিছু অর্জন করতে পারেন, কিন্তু যদি আপনি আপনার পিতামাতার সম্মান হারান, তাহলে আপনি বিশ্বের সবচেয়ে বড় দরিদ্র। আইনের হাত লম্বা হয়, তারা দেরিতে হলেও আপনার কলার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু কর্মের হাত তার চেয়েও লম্বা। কল্পনানগরের নদী তীরে নদী আজও প্রবাহিত, এবং আদালতের সেই দেবস্থানের সিঁড়ি আজও সাক্ষ্য দেয় যে সত্য কষ্ট পেতে পারে, কিন্তু পৃথিবীর কোনো বাবার যেন এমন পরিণতি না হয়। মা বাবার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে আমরা এমন সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, তবে আমাদের সাউদা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় সঙ্গী হন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এমন আরও হারিয়ে যাওয়া গল্প খুঁজতে